ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ আছি ভালো। একটা খবর দেখলাম, তোমরা দেখেছো যে 30শে মার্চ আমাদের কলেজ খুলবে। মিস আলহামদুলিল্লাহ। জি মিস। জি ম্যাম। এর আগে আমরা ইনশাআল্লাহ আমাদের রিভিশন শেষ করব। হ্যাঁ, কলেজ খুললে আমরা শুধু এক্সাম নিব, ঠিক আছে? তোমরা শুধু পড়বা আর এক্সাম দিবা। ভালো প্ল্যান না? জি ম্যাম। প্রিপারেশন নিতে থাকো, তোমাদের পরীক্ষা হবে, তোমরা কিন্তু অটো পাস পাবা না। সুতরাং পড়তে থাকো, যাতে কোনো পরে একসাথে অনেক চাপ না হয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পড়বো হচ্ছে বইয়ের ৩য় অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস। ঠিক আছে? জি ম্যাম। আমি চাচ্ছি হচ্ছে অনলাইন ক্লাস যতদিন পাচ্ছি আমরা এর মধ্যে সেকেন্ড পেপারটা রিভিশন শেষ করব। আমাদের সেকেন্ড পেপার 4টা মনে হয় অধ্যায় দেওয়া আছে। আরেকবার দেখা লাগবে। 4টা অধ্যায় যদি থাকে তো আমরা এইগুলো আগে শেষ করি। ফার্স্ট পেপারটা আমার মনে হয় তোমাদের জন্য বুঝতে সহজ, ঠিক কি না? জি ম্যাম। তাহলে আমরা সেকেন্ড পেপারটাই একটু শেষ করার চেষ্টা করি। তো প্রথম বিশ্বযুদ্ধ এখান থেকে শুরু। প্রথম বিশ্বযুদ্ধ ম্যাম একটু জোরে বলবেন, আপনার কথা আস্তে আসতেছে। জোরে বলছি রে বাবা। প্রথম বিশ্বযুদ্ধ গ্রেট ওয়ার নামে পরিচিত ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে একটা বৈশ্বিক যুদ্ধ। কারণ প্রথম বিশ্বযুদ্ধের আগে এতগুলো শক্তি একত্রিত হয়ে কোনো যুদ্ধ অংশগ্রহণ করে নাই, যার জন্য এটাকে বৈশ্বিক যুদ্ধ বলা হয়। 1914 সালে 28 জুলাই ইউরোপে শুরু হয় এবং 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী হয়। 16 মিলিয়ন ইউরোপীয় সহ আরো 70 মিলিয়ন সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয়। 4 বছর স্থায়ী ছিল এই যুদ্ধে। 1.5 কোটি মানুষ প্রাণ হারায় এবং 2 কোটি মানুষ আহত হয়। 3টি সাম্রাজ্যের পতন হয়, নতুন রাষ্ট্রের জন্ম হয়, বিশ্বের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটস প্রেসের র‍্যাংকিং অনুযায়ী গত বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ 8টি ঘটনার মধ্যে হলো একটি প্রথম বিশ্বযুদ্ধ। এই মহাযুদ্ধ সংগঠনের ফলে পরবর্তীতে একই সাথে অনেকগুলো ঘটনা ঘটে, যেমন বিশ্বজুড়ে বিষণ্ণতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পটভূমি সেটাও প্রথম বিশ্বযুদ্ধই ছিল, হত্যাযজ্ঞ, স্নায়ুযুদ্ধ এবং সাম্রাজ্যের পতন। একটা মজার ব্যাপার কি জানো? প্রথম বিশ্বযুদ্ধে হিটলার একজন সোলজার ছিল এবং একজন ব্রিটিশ সোলজারের সামনে হিটলার পড়ে গিয়েছিল। তো সে সামহাউ মায়া করে হিটলারকে আর হত্যা করে নাই, ছেড়ে দিয়েছিল। তো হিটলার তার দিকে অনেকক্ষণ তাকিয়ে তারপর সে হাসতে হাসতে চলে গিয়েছিল। তো ওই ব্যক্তি পরবর্তীতে বলছিল যে আমার জীবনের সবথেকে বড় ভুল, ওই দিন যদি আমি এই ব্যক্তিকে মেরে ফেলতাম তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। শুধুমাত্র মানে আমি একটা হিসেবে ভিডিওতে দেখলাম যে একটা গুলি ছোড়ার কারণে, অর্থাৎ প্রিন্স ফার্ডিন্যান্ড একটা গুলি ছোড়ার কারণে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ বাধে, আর একটা গুলি না ছোড়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধে। ইতিহাস খুব অদ্ভুত না? ইতিহাস খুব মজারও বটে। হ্যাঁ ম্যাম। এখন দেখো তো, এই যে তোমাদের এই অংশটা ক্লিয়ার রাখতে হবে মাথার মধ্যে, তোমাদের বইই আছে। প্রথম বিশ্বযুদ্ধে 2টা পক্ষ ত্রিশক্তি, এটা যুদ্ধ কেন হবে? বইয়ে কি যুদ্ধ লেখা ছিল নাকি রে? না ম্যাম, বইয়ে তো চুক্তি লেখা।
হ্যাঁ, দাঁড়া এখন এডিট করে ফেলি। এডিট করতে বেশিক্ষণ লাগবে না। কারণ আর এটা ঠিক করে আর আমার হয়ে ওঠে না। যেটা যেমন থাকে সেটা পড়েই থাকে। ত্রিশক্তি চুক্তি একটা, আর একটা হচ্ছে ত্রিশক্তি আতাত বা মিত্র শক্তি। ত্রিশক্তি চুক্তিকে বলা হতো কেন্দ্রীয় শক্তি যারা আক্রমণ করেছে, ত্রিশক্তি চুক্তি বা কেন্দ্রীয় শক্তি যারা আক্রমণ করেছে, ত্রিশক্তি আতাত বা মিত্র শক্তি যারা হচ্ছে যাদেরকে আক্রমণ বা যাদের উপর আক্রমণ করা হয়েছে। আক্রমণ করেছে হচ্ছে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া আর অনেকগুলা দেশ। আর আক্রান্ত হয়েছে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং আরো অনেকগুলা দেশ। এখানে শুধু বড় বড় দেশগুলোর নাম লেখা হয়েছে। আরো অস্ট্রো হাঙ্গেরি তো আমরা নাম জানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এখানে তো যোগ হতো, বুলগেরিয়া যোগ হতো, কিন্তু অত কিছু দেয় নাই, সংক্ষেপে দিয়েছে মূল তিনটা দেশ। তো পরাজিত হয় হচ্ছে যারা আক্রমণ করেছে ত্রিশক্তি চুক্তি বা কেন্দ্রীয় শক্তি, আর জয়লাভ করে হচ্ছে মিত্র শক্তি বা ত্রিশক্তি আতাত। মোট 34টি রাষ্ট্র অংশগ্রহণ করে 1 কোটি লোক নিহত হয়, মানচিত্র পরিবর্তন হয়। এই ছবিটাতে দেখো অ্যালায়েন্স হচ্ছে দেখি তো, রেড কালার দিয়ে অ্যালায়েন্স, ট্রিপল অ্যালায়েন্স। হ্যাঁ, অ্যালায়েন্স হচ্ছে অ্যালায়েন্স মানে ম্যাম ত্রিশক্তি না? হ্যাঁ চুক্তি। ত্রিশক্তি, ওটাই দেখে নিলাম। ত্রিশক্তি চুক্তি মানে যারা আক্রমণ করেছে রেড কালার। একটা জিনিস খেয়াল করবা সবসময় না, মানে তোমার এভিলকে ইঙ্গিত করার জন্য সবসময় লাল রংটা ব্যবহার করা হয়। খারাপ মানে হ্যাঁ লাল। ম্যাম, লাল খারাপ হ্যাঁ, জিনিসই করা হয়। লাল জিনিসকে প্রতিফলন ঘটায়, আর সবুজ হচ্ছে ভালো। তো এখানে আমরা লাল রঙে জার্মানি আছে, অস্ট্রিয়া হাঙ্গেরি, ইটালি আছে। ইটালি আবার খুবই চালাক, এরা প্রথমে এই পক্ষে ছিল, পরে কিন্তু তারা ওই পক্ষে চলে যায়, ত্রিশক্তি আতাতে চলে হ্যাঁ যায়। ম্যাম। আর রাশিয়া আছে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, আফ্রিকা, এই সবুজ অংশটা হচ্ছে ত্রিশক্তি আতাত। গুগলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি মানে আর্ট করে দিয়ে দেয়। তোমরা এইটা তো আঁকতে পারবা না, এইটা যদি পারো আঁকতে তাহলে এঁকে ফেলো সময় পেলে, ঠিক আছে? আমার আমার হাতের জি ম্যাম। বাম পাশে যেটা দেওয়া হয়েছে, এরকম গোল গোল পাই চার্ট বানায় যদি দাও তাহলে কিন্তু বেশ ভালো হয় মার্কস পাওয়ার জন্য। সায়েন্সের ছেলেমেয়েরা কত আঁকাবুকি করে, আমাদের আঁকাবুকির সুযোগই নেই। তো পারলে এটা করে দিও নাম্বার বাড়ানোর জন্য। এখন আমরা ত্রিশক্তি চুক্তিটা কিভাবে গড়ে উঠেছিল ওইটা দেখি। ত্রিশক্তি চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ইউরোপে সংঘটিত ঘটনাসমূহের মধ্যে সবচেয়ে দিক নির্দেশনামূলক ঘটনা। এই চুক্তির ফলে মানে এই চুক্তির প্রতিক্রিয়ার ফলে ত্রিশক্তি আতাত গড়ে ওঠে এবং ইউরোপে সশস্ত্র শান্তির যুগ, সশস্ত্র শান্তি মানে যে অস্ত্র শস্ত্র সহ শান্তির যুগে প্রবেশ করে। 1870 সালে ফ্র্যাঙ্কো প্রাশিয়া তথা ফ্র্যাঙ্কো জার্মান যুদ্ধের পর পরাক্রমশালী শক্তি হিসেবে জার্মানির উত্থান ঘটে। 1870 সালে হচ্ছে একটা যুদ্ধ হয়েছিল ফ্রান্স আর প্রুশিয়ার মধ্যে। এই যুদ্ধটা সরি এই যুদ্ধের পরে মূলত জার্মানের উত্থান ঘটে। এই যুদ্ধের মাধ্যমে জার্মানের সীমানা অনেক বিস্তৃত হয়। জার্মান তার খনি সমৃদ্ধ যে আলসাস যে অঞ্চলটা সেটা তারা ফিরে পায়, ফলে তাদের সীমানাটা বেড়ে গেল। এতে তাদের শিল্পক্ষেত্রে বিপ্লব হলো। জার্মানের বিপ্লব একটু পরে হয়েছিল আমরা জানি, ইংল্যান্ডে সবার আগে বিপ্লব হয়েছিল, আমরা শিল্প বিপ্লবের সময় দেখেছি। তো তখন জার্মানির নেতৃত্বে ছিলেন বিসমার্ক, অটোবান বিসমার্ক। বিসমার্কের নেতৃত্বে জার্মান ঐক্যবদ্ধ হয় এবং জাতীয়তাবাদী চেতনা বিকশিত হয়। জার্মান ক্রমে ইউরোপে একটি প্রধান স্থলশক্তিতে রূপান্তরিত হয়। ইউরোপের সবচেয়ে বড় স্থলশক্তি সে সময় ছিল জার্মান, আর সবচেয়ে বড় জলশক্তি ছিল ব্রিটেন। জলশক্তিতে ব্রিটেনকে কেউ হারাতে পারতো না, আর স্থলশক্তিকে জার্মানকে কেউ হারাতে পারতো না। এই দুইটাই ইউরোপে, এবং সুতরাং বোঝাই যাচ্ছে এরা দুইজন সাপে নেউলের সম্পর্ক। ত্রিশক্তি চুক্তিতে হচ্ছে জার্মান আর আতাতের মধ্যে হচ্ছে ব্রিটেন। তো এখন জার্মানের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। তাদের উদ্দেশ্যে বিসমার্ক শুরু থেকে শেষ পর্যন্ত একটা চেষ্টা চালিয়ে গিয়েছিল যে কোনো মূল্যে হোক যে ফ্রান্সকে তারা মিত্রহীন রাখবে, ফ্রান্সের সাথে যেন কেউ জয়েন না করে, যে জয়েন করবে তাহলে ফ্রান্স শক্তিশালী হয়ে যাবে জার্মানির থেকে, এটা তারা হতে দিবে না, এরকম একটা উদ্দেশ্য ছিল। কারণ ফ্রান্স ছিল তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এজন্য 1873 সালে আমি লিখছি দেখো, 1873 সালে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া এই তিনটি দেশের তিনজন সম্রাট একটা লীগ গঠন করে, যা ইতিহাসে ত্রিসম্রাট লীগ নামে পরিচিত। জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া। তাহলে দেখো যুদ্ধের শুরুতে কিন্তু রাশিয়া ত্রিশক্তি চুক্তিতে ছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া ছিল ত্রিশক্তি চুক্তিতে।
অর্থাৎ যারা আক্রমণকারী দল তাদের দলে ছিল। পরে কিন্তু রাশিয়া কিন্তু ত্রিশক্তি আতাতে চলে যায়, কারণ এর মধ্যে জার্মানি একটা বেইমানি করেছিল। তো সেটা আমরা দেখব। এই ত্রিশক্তি লীগের উদ্দেশ্য ছিল ফ্রান্সের বিপ্লবী চেতনা থেকে তাদের রাজতন্ত্রগুলো রক্ষা করা। তো ফ্রান্সের বিপ্লবী চেতনা কি? আমরা এর আগের অধ্যায়ে ফরাসি বিপ্লব পড়েছিলাম না? ফরাসি বিপ্লবের কারণে তো ধীরে ধীরে আশেপাশের প্রতিবেশীরা প্রভাবিত হচ্ছিল এবং সব দেশ থেকে রাজতন্ত্র উঠে যাচ্ছিল। তো এটার দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে রাজতন্ত্র উঠে যাচ্ছিল। তো জার্মান চাচ্ছিল যে ফ্রান্স থেকে একটু দূরে থাকতে, তাদের আর অন্যান্য দেশগুলোও চাচ্ছিল তাদের রাজতন্ত্রগুলোকে বাঁচিয়ে রাখতে, ফ্রান্সের দ্বারা প্রভাবিত হয়ে তাদের রাজতন্ত্র যেন আবার ভ্যানিশ না হয়ে যায়। তো বিসমার্ক এজন্য তার পররাষ্ট্রনীতিতে সাবধানতামূলক নীতি গ্রহণ করে। তার নীতির নাম হচ্ছে সাবধানতামূলক নীতি। তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলিকে এই বলে আশ্বস্ত করেন যে আমি উপনিবেশবাদী নই, আই এম নো কলোনি ম্যান। তিনি আরো বলেন জার্মান পরিতৃপ্ত দেশ, অর্থাৎ জার্মান সবাইকে অ্যাসিওর করতেছে যে আমি কাউকে আক্রমণ করব না, সুতরাং আমরা সবাই শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখি। জার্মানির সম্প্রসারণের প্রয়োজন নাই, তবে জার্মানিকে নিরাপদ রাখতে আর কিছু পদক্ষেপ প্রয়োজন। বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব কমানোর জন্য 1789 সালে অস্ট্রো-হাঙ্গেরির সাথে দ্বৈত চুক্তি হয়। দেখো এখানে দেওয়া আছে 1881 সালে না 1879 সালে অস্ট্রো-হাঙ্গেরির সাথে দ্বৈত চুক্তি হয়। যে এই চুক্তিতে বলা আছে যে জার্মান কখনো এই অস্ট্রিয়া হাঙ্গেরি এদেরকে আক্রমণ করবে না। আবার 1881 সালে ফ্রান্স টিউনিশিয়া দখল করলে ফ্রান্সের বিরুদ্ধে ইতালিকে ব্যবহার করার একটা আশঙ্কা আছে। ফ্রান্সের বিরুদ্ধে ইতালিকে ব্যবহার করার আশঙ্কার জন্য তিনি 1892 সালে জার্মান ইতালির সাথে আবার দ্বৈত চুক্তি করে, যাতে তার নিজের শক্তিটা একটু বাড়তি থাকে, ইতালি যেন তার পক্ষে থাকে, ফ্রান্সের সাথে যাতে যুক্ত না হয় এজন্য। এর ফলে জার্মান, অস্ট্রো-হাঙ্গেরি, ইতালি ত্রিশক্তি মৈত্রী গঠন করে। এখন হচ্ছে গিয়ে ত্রিশক্তি মৈত্রী মানে চুক্তি যেটা জার্মান, অস্ট্রো-হাঙ্গেরি আর হচ্ছে ইতালি। পরবর্তীতে 1883 সালে তুরস্ক, রোমানিয়া এবং পরে বুলগেরিয়া যুক্ত হয়। তাহলে হলো 6টা দেশ। তবে ত্রিশক্তি চুক্তিগুলোতে শুধুমাত্র আত্মরক্ষামূলক মৈত্রীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানে শুরুর দিকে এরকম ছিল যে তারা শুধু নিজেদের আত্মরক্ষায় থাকবে। বিসমার্কের উদ্দেশ্য ছিল ফ্রান্সকে রাশিয়া থেকে পৃথক করে রাখা। কারণ ফ্রান্স তো দেখতেই পাচ্ছ, ফ্রান্স হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফ্রান্সকে যে কোনো মূল্যে রাশিয়া থেকে দূরে রাখতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানো? এই রাশিয়ার এতই ভয়ঙ্কর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছিলাম না, যখন রাশিয়া আক্রমণ করেছে তখনই কিনা হিটলারের পরাজয় হয়েছিল, মানে তখন আর ফিরে আসতে পারে নাই। সবকিছু যখন জি মানে ম্যাম, জয়লাভ করেছে, ওদের ওয়েদারের জন্য। হ্যাঁ, এবং প্রথম বিশ্বযুদ্ধ সেম ঘটনা ঘটেছিল। এই রাশিয়ার কারণেই কিন্তু ত্রিশক্তি চুক্তি ফেইল করে। তো পরবর্তীতে 1884 সালে ত্রিসম্রাট চুক্তিকে নবায়ন করা হয়। এমনকি বুলগেরিয়া সংকটকে কেন্দ্র করে ত্রিসম্রাট জোটে ভাঙন ধরলে বিসমার্ক গোপনে রাশিয়ার সাথে দ্বৈত চুক্তি করে 1887 খ্রিস্টাব্দে। একে বলে রি ইন্স্যুরেন্স চুক্তি। রাশিয়ার সাথে রি ইন্স্যুরেন্স চুক্তিটা এই জন্য করেছিল যাতে রাশিয়া কখনো তাদের মানে রাশিয়া যেন জার্মানির শত্রু না হয়। কিন্তু বিসমার্কের ক্ষমতা ছেড়ে দেয় এবং আরেকজন যখন ক্ষমতা হয়, তার পরবর্তী যে শাসক ক্ষমতা আছে, তখন সে এটা মানে বিসমার্কের মতো এত দূরদর্শী চিন্তা নিয়ে কেউ কাজ করে নাই তার পরবর্তী সম্রাট, যার জন্য মূলত যুদ্ধটা লেগেছিল। কারণ বিসমার্কের মতো দূরদর্শী নেতা থাকলে কিন্তু আসলে যুদ্ধটা লাগতো না। যাই হোক, এভাবে বিসমার্ক ত্রিশক্তি জোটকে গঠন করে নিজেকে শক্তিশালী করে তোলে, অন্যদিকে রাশিয়াকে ফ্রান্স থেকে বিরত রাখতে চেষ্টা করে যাতে ফ্রান্স শক্তিশালী না হয়। মানে মানে দুইটা প্রক্রিয়া দুইটা প্রক্রিয়া মেয়েরা আমাকে শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, আমার এখান থেকে তোমাদের ওই যে ডায়লগ বক্সটা সরে গেছে, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আমার মনে হলো ইন্টারনেট কানেকশন মানে দুর্বল। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলছিলাম? ও আচ্ছা, রাশিয়াকে যে কোনো মূল্যে ফ্রান্স থেকে বিরত রাখা। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে দুইটা নিয়ম, একটা হচ্ছে নিজেকে শক্তিশালী করা, আরেকটা হচ্ছে প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী হতে না দেওয়া। তো বিসমার্ক সেই দুইটা কাজই করতেছিল, নিজেকেও শক্তিশালী করছিল আর প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী হতে বাধা দিচ্ছিল, বা যে কোনো ভাবে হোক প্রতিদ্বন্দ্বীকে মিত্রহীন করে রাখছিল। বিসমার্ক যতদিন ক্ষমতায় ছিল ততদিন ত্রিশক্তি মৈত্রী জোটের লক্ষ্য ছিল আত্মরক্ষামূলক এবং ইউরোপের শক্তির ভারসাম্য বজায় ছিল। ব্রিটেন একসময় আফ্রিকার ফ্রান্সের সাথে, মধ্য এশিয়ায় রাশিয়ার সাথে উপনিবেশ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত থাকায় ইউরোপীয় রাজনীতিতে এরকম একটা মেরুকরণ হয়। তো
এই অবস্থায় ব্রিটেন জার্মানির সাথে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু 1890 সালে বিসমার্কের বিদায় হয় এবং কাইজার ২য় উইলিয়াম অর্থাৎ বিসমার্কের পরে ক্ষমতায় আসে কাইজার ২য় উইলিয়াম। তিনি সিংহাসনে আরোহণের পর জার্মানির যে আত্মরক্ষামূলক নীতি ছিল এটা থেকে সরে আসলো। অর্থাৎ সবচেয়ে ভালো যে পলিসিটা এই ফরেন পলিসি থেকে সরে আসলো এবং সে আক্রমণশালী হয়ে গেল। কাইজার 1890 থেকে 95 সময়কালে পররাষ্ট্রনীতিতে বিসমার্কীয় নীতিতে একেবারে সরে আসে নাই। মানে ১ম ৫ বছর সে মোটামুটি ধরে রেখেছিল। তবে ৯৬ সালে তিনি নিউ কোর্স পলিসি অনুসরণ করেন। এই নিউ কোর্স পলিসিতে তিনি তার পররাষ্ট্র নীতিতে প্রচুর পরিবর্তন আনেন। বিসমার্কের পতনের পর জার্মানিতে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ছিল সেগুলার উত্থান হতে থাকে ওয়েলথ পলিটিক বা জার্মান সম্প্রসারণবাদের দিকে অগ্রসর হয়। কাইজার বলে যে বিশ্বের যেদিকে তাকাই তা হলো ব্রিটিশ বা নতুন ফরাসি উপনিবেশ। এটা দেখে তার খুব হিংসা হচ্ছিল যে বিশ্বের সব দিকে শুধু ব্রিটিশদের আর ফরাসিদের উপনিবেশ। তো জার্মানি দেখা যায় একই সূর্যের নিচে জার্মানি তো একই সূর্যের নিচে বাস করে। অর্থাৎ জার্মানির কিন্তু উপনিবেশ নাই। এই যে তার মধ্যে লোভ কাজ করলো, এই লোভের কারণে সে ঠিক করলো যে সে এখন ওই যে অনাক্রমণ যে নীতিটা ছিল সেটা থেকে দূরে সরে গিয়ে আক্রমণ করবে এমন একটা নীতি গ্রহণ করলো। তো এসব কারণে ত্রিশক্তি মৈত্রী আর আত্মরক্ষামূলক জোট থাকে নাই। ফলে বিকল্প শক্তি হিসেবে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া ঐক্যবদ্ধ হয়। অর্থাৎ মূলত ২য় কাইজার উইলিয়ামের কারণে ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এতদিন কিন্তু ফ্রান্সের সাথে অন্যদেরকে কিন্তু বিসমার্ক যেকোনোভাবেই হোক একা রাখতে পেরেছিল। তার কোনো মিত্র ছিল না। কিন্তু এখন তার সাথে জোটবদ্ধ হয়ে গিয়েছে ইংল্যান্ড এবং রাশিয়া। ত্রিশক্তি জোটের সদস্য হলেও ইতালি গোপনে ফ্রান্সের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তুরস্কের নিকট থেকে বলপূর্বক ত্রিপলি অধিকার করে নেয়। এই ইতালিটা হচ্ছে ইসের মতো যুদ্ধের মধ্যে থাকে না কিছু মির্জাফর টাইপের। ইতালি হচ্ছে ওই টাইপসের। সে তার সুযোগ বুঝে সে শুধু এখান থেকে ওখানে চলে যায়। এদিকে বার্লিন চুক্তি লঙ্ঘন করে অস্ট্রিয়া বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেয়। এই প্রদেশ দুটিতে সার্বিয়ার স্লাভ জাতিরা বাস করত। তো সার্বিয়া অস্ট্রিয়ার উপর ক্ষুব্ধ হয়ে গেলে রাশিয়া তার পক্ষ অবলম্বন করে। আর বলকান অঞ্চলগুলো জাতিগুলো বলকান লীগ গঠন করে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অতঃপর বলকানের যে বিভিন্ন অঞ্চল অধিকারের জন্য বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় এবং জার্মানি এবং অস্ট্রিয়া বুলগেরিয়ার পক্ষ নেয়। রাশিয়া সার্বিয়ার পক্ষ অবলম্বন করে। সুতরাং দেখা যাচ্ছে যে বিসমার্কের যে শক্তি সাম্য নীতির কারণে ত্রিশক্তি মৈত্রী জোট যে ছিল যেটা ভারসাম্য রক্ষা করেছিল ক্ষমতার ভারসাম্য, কাইজার উইলিয়ামের আক্রমণাত্মক নীতির কারণে সেই মৈত্রী জোটটা আক্রমণাত্মক সামরিক জোটে পরিণত হয়। ফলে ইংল্যান্ডে তার নিরপেক্ষতার নীতি বিসর্জন দেয়। এতদিন ইংল্যান্ড নিরপেক্ষ ছিল কিন্তু ইংল্যান্ড এখন ত্রিশক্তি আতাতে যোগ দিয়ে দিল। ফলে ত্রিশক্তি আতাত নামে একটা পাল্টা সামরিক জোট গঠিত হলো। আচ্ছা, এরপরে এখন আমরা ত্রিশক্তি আতাতে যাব। ত্রিশক্তি আতাত বা ছিল ত্রিশক্তি জোট এর হুমকি বা মোকাবেলায় গড়ে ওঠা একটা ইউরোপীয় সামরিক জোট। দ্বিপক্ষীয় চুক্তির ফলে আতাত গড়ে ওঠে। ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড উদীয়মান যে পরাশক্তি জার্মানকে মোকাবেলা করার জন্য এই আতাত গড়ে উঠেছিল। রাশিয়ার সাথে অস্ট্রিয়ার শত্রুতামূলক সম্পর্ক ছিল। ১৭৮৯ সালে জার্মানি অস্ট্রো-হাঙ্গেরির সাথে দ্বিপাক্ষিক চুক্তি করলে রাশিয়া ক্ষুব্ধ হয়। ফলে রাশিয়ার সাথে জার্মানির ত্রিসম্রাট লীগ চুক্তি থাকার পরেও জার্মানি গোপনে রি-ইন্স্যুরেন্স চুক্তিটা করে। রি-ইন্স্যুরেন্স চুক্তি একটু আগে আমরা দেখেছিলাম না রি-ইন্স্যুরেন্স চুক্তিতে কি হয়েছিল? এই যে গোপনে রাশিয়ার সাথে রি-ইন্স্যুরেন্স চুক্তি যাতে রাশিয়া জার্মানিতে আক্রমণ করতে না পারে। তো রি-ইন্স্যুরেন্স চুক্তির কথা রাশিয়া ভুলে গেল, বাদ দিয়ে দিল। রাশিয়া এই চুক্তির মাধ্যমে বিসমার্ক রাশিয়াকে ফ্রান্স থেকে দূরে রাখতে চেয়েছিল। কিন্তু কাইজার ২য় উইলিয়াম এই চুক্তির গুরুত্ব বুঝতে পারেনি। তিনি তার বিশ্বস্ত সচিব ফ্রেডরিক হলিস্টিকের পরামর্শে রাশিয়ার সাথে যে রি-ইন্স্যুরেন্স চুক্তিটা সেটা বাতিল করে দেয়। যার জন্য রাশিয়া খুব অপমানিত বোধ করে। হলিস্টিন তাকে বুঝিয়েছিল যে একই সাথে অস্ট্রো-হাঙ্গেরির সাথে দ্বিপাক্ষিক চুক্তি এবং রাশিয়ার সাথে রি-ইন্স্যুরেন্স চুক্তি এই দুইটা পরস্পর বিরোধী। রাশিয়ার এ সময় মঙ্গার কারণে তীব্র অর্থনৈতিক সংকট থাকায় হলিস্টিন রাশিয়ার তুলনায় অস্ট্রিয়ার বন্ধুত্ব জার্মানির জন্য শ্রেয় মনে হয়েছিল। অর্থাৎ নিজেদের সুবিধা দেখলো। দুঃসময়ে যখন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে পাশে পায় না তখন সে অটোমেটিক্যালি শত্রু হয়ে যায়। ঠিক একইভাবে রাশিয়া তার দুঃসময়ে জার্মানিকে পাশে পায় নাই। যার জন্য সে জার্মানির শত্রু হয়ে গেল। তো 1893 সালে ফ্রান্সের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে। রাশিয়ার ফরাসি ঘেঁষি মন্ত্রী কারাকভ তার জার তৃতীয় আলেকজান্ডারকে বোঝান যে রাশিয়ার কাঁধে চড়ে জার্মানি আজ এত বড় হয়েছে। অকৃতজ্ঞ জার্মানি এখন রাশিয়াকে পরিত্যাগ করেছে। ফ্র্যাঙ্কো রুশ চুক্তির ফলে একদিকে ফ্রান্সের মিত্রতাহীনতা দূর হয়েছিল, অন্যদিকে 30% সুদে ফ্রান্স সরকার বিপুল অঙ্কের ঋণ দিলে রাশিয়া তার সংকটাপন্ন অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হয়। অর্থাৎ তার বিপদের সময় তাকে 30% হারে সুদের একটা ঋণ দিয়ে ফ্রান্স তার বন্ধু রাষ্ট্রে পরিণত হলো। তো
ফ্রান্স যখন বন্ধু হয়ে গেল, তাহলে ফ্রান্স আর রাশিয়ার মধ্যে বন্ধুত্বটা হয়ে গেল। ইংল্যান্ড ছিল হচ্ছে বিশাল নৌশক্তি, তখন বললাম যে সবচেয়ে বড় নৌশক্তি বা জলশক্তি ছিল ইংল্যান্ড। জার্মানি নিজেকে স্থলশক্তি হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তোলার পর নৌশক্তি অর্জনের দিকে নজর দেয়। যখন সে নৌশক্তি অর্জনের দিকে নজর দেয়, তখন সে দেখে যে এখানে তো অলরেডি ব্রিটেন সবটা দখল করে রেখেছে, কিন্তু এইটা যদি আমরা দখল না করি তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে থাকবো বা আমরা ব্রিটেনকে পরাহত করতে পারবো না। জার্মানিতে শিল্প বিপ্লব ঘটায় লৌহ ও ইস্পাত শিল্প ব্যাপক উন্নতি লাভ করেছিল, কিন্তু শিল্পদ্রব্যের বাজার উপনিবেশের ক্ষেত্রে জার্মানির প্রধান বাধা ছিল ইংল্যান্ড, কারণ তোমাদের সে সময়কালে বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি জলপথ ব্যবহার করা হতো। জার্মান নৌসেনাপতি কাইজার বোঝাতে সক্ষম হন যে জার্মান প্রথম থেকেই সর্বাধুনিক যুদ্ধজাহাজ গড়তে সক্ষম। অন্যদিকে ইংল্যান্ড তার পুরানো জাহাজগুলো ভেঙে নতুনভাবে নির্মাণ করতে হলে সে জার্মানি থেকে পিছিয়ে পড়বে। ফলে জার্মানি একদিকে যুদ্ধ জাহাজ নির্মাণ করে ইংল্যান্ডের সমকক্ষতা অর্জন করতে পারে, অন্যদিকে ডুবোজাহাজ তৈরি করে ব্রিটেনের জাহাজ ডুবিয়ে দিতে পারে। এভাবে জার্মান নৌশক্তিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে, এরকম একটা বুদ্ধি দেওয়া হলো। 1896 খ্রিস্টাব্দে কাইজার বলেন জার্মানির ভবিষ্যৎ নির্ভর করছে হচ্ছে সমুদ্রের আধিপত্য লাভের উপর। জার্মানির নৌমন্ত্রী উইনস্টন চার্চিল জার্মানিকে উদ্দেশ্য করে বলে আবেদন করেন যে ইংল্যান্ডের পক্ষে নৌবহর হলো বাঁচা মরার প্রশ্ন, সুতরাং জার্মানির ক্ষেত্রে নৌবহর হচ্ছে বিলাসিতা মাত্র। কিন্তু জার্মান মন্ত্রী ফন বুলো ইংল্যান্ডের এই আবেদনে সাড়া না দিয়ে জার্মানি তার হাত খোলা রাখতে চায়। এর ফলে ইংল্যান্ডে তার নিরপেক্ষতা নীতি পরিত্যাগ করে, ইংল্যান্ড এতদিন নিরপেক্ষ শক্তি ছিল, তো এই নীতি পরিত্যাগ করে যেহেতু দেখতো যে জার্মান জলশক্তিতে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, তাই তাদের নিজেদেরকে নিরাপদ রাখার জন্য তারা ওই যে রাশিয়া আর ফ্রান্স ছিল তাদের সাথে চুক্তিবদ্ধ হয়। তখন কিনা এটা ত্রিশক্তি আতাতে পরিণত হয়। এভাবে ফ্র্যাঙ্কো রুশ, ইঙ্গো রুশ এবং ইঙ্গো ফ্র্যাঙ্ক দ্বিপাক্ষিক আতাত গড়ে ওঠে। অর্থাৎ তিনটা দ্বিপক্ষ মিলে মোট তিনটা রাষ্ট্র তো পরস্পর, ওই যে আমরা ওই অঙ্কগুলা দেখি না, অঙ্কগুলার নামও ভুলে গিয়েছি, ওই সমাবেশ ও বিন্যাসের অঙ্ক। ওখানে দেখতাম যে এই যে তিনটা রাষ্ট্রকে কত ভাবে সাজানো যায় সর্বোচ্চ। এখানে ২ ২ ২ মোট ৬ ভাবে সাজানো যায়, তাই না? ৬টা মোট ৩ ভাবে সাজানো যায় তিনটা রাষ্ট্রকে। তো এভাবে ১৯০৭ সালে ইঙ্গো রুশ আতাত গড়ে ওঠে, ত্রিশক্তি আতাত গড়ে ওঠে। তো আমরা আতাতগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা যাব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণে, কি জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। কারণগুলা দেখো, প্রত্যক্ষ কারণ তো আমরা সবাই জানি যে ফ্রান্সিস ফার্ডিন্যান্ড, যে অস্ট্রিয়ার রাজপুত্র ফ্রান্সিস ফার্ডিন্যান্ডকে হত্যা করার কারণে। পরোক্ষ কারণগুলো ছিল হচ্ছে এই যে হচ্ছে উত্তপ্ত একটা পরিবেশে হঠাৎ করে ঢিল ছুঁড়ে মারা হলো আর তখনই একটা বিস্ফোরণ ঘটলো। কিন্তু উত্তপ্ত পরিবেশটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। কিভাবে? এই যে প্রথমত উগ্র জাতীয়তাবাদ ২০ শতাব্দীর শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান লক্ষ্য করা যায়। বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান লক্ষ্য করা যায়, যে মতবাদ দ্বারা অন্য জাতির স্বাধীনতা এবং অধিকারকে স্বীকার না করে নিজ রাষ্ট্র জাতির শ্রেষ্ঠত্বকে প্রকাশ করে, তাই উগ্র জাতীয়তাবাদ। এটা অনেকটা যে সম্প্রসারণবাদ বা সাম্রাজ্যবাদের সাথে কানেক্টেড, কারণ যারা উগ্র জাতীয়তাবাদী, আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্রগুলা কিন্তু সাম্রাজ্যবাদের দিকে নজর দেয় এবং অন্যান্য রাষ্ট্রগুলোকে দখল করার ধান্দা করতে থাকে। তো জার্মানিতে এই ধরনের উগ্র জাতীয়তাবাদের বেশি প্রকাশ পায়। তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করত। উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ইংল্যান্ডের মধ্যে তীব্র নৌ এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে এশিয়া, আফ্রিকা, বলকান অঞ্চল ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে রাজ্য লাভের জন্য সংগ্রাম সৃষ্টি হয়। ফরাসিদের আলসাস ও লোরেন প্রদেশ দুটি জার্মানি দখল করে নিলে ফরাসিদের সম্মান ক্ষুণ্ণ হয়, যার কারণে জার্মানদের প্রবল শত্রুতে পরিণত হয়। মূলত ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপের রাজনীতি ছিল জাতীয়তাবাদের বাড়াবাড়ি বা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে যা পরিণত হয়।
পরস্পর বিরোধী শক্তি জোট। আমরা একটু আগে এই ২ টা জোটের গঠন দেখলাম কিভাবে ১ম বিশ্বযুদ্ধের যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু কিভাবে শক্তির একটা আ ভারসাম্যহীন অবস্থা। অর্থাৎ ভারসাম্য তো ছিল না। ভারসাম্য তৈরি করার জন্য তারা জোটবদ্ধ হয়ে গিয়েছিল। তো ২ টা শিবিরে পুরো বিশ্ব ২ টা শিবিরে বিভক্ত হয়ে যায়। সামরিক শক্তি জোট গঠন করে। ১৮৭০ খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মান চ্যান্সেলর বিসমার্ক এ জয়ে জার্মান তার খনি সমৃদ্ধ আলসাস-লোরেন অঞ্চল ফিরে পায়। কূটনীতির জাদুকর বিসমার্ক উপলব্ধি করেছিলেন যে এ পরাজয় ফ্রান্স কোনদিন ভুলতে পারবে না। এ কারণে ফ্রান্সের ভবিষ্যৎ মানে বিসমার্ক ধরে নিয়েছিলেন যে ফ্রান্স এ কারণে ভবিষ্যতে আক্রমণ করতে পারে। এজন্য তিনি ফ্রান্সের ক্ষেত্রে অনাক্রমণ চুক্তি এবং ফ্রান্সকে মিত্রহীন করে রাখার যে নীতি সেইটা গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে কাইজার ২য় উইলিয়াম এসে কিন্তু সেটা আর হতে দেয় নাই। তিনি ভিন্ন পলিসি নেন এবং তখন আমরা দেখি যে ফ্রান্সের সাথে অন্যান্য ২ টি দেশ জোটবদ্ধ হয়ে যায়। সামরিক প্রতিযোগিতা ১ম বিশ্বযুদ্ধের ৩য় যে কারণটি ছিল সেটা হচ্ছে সামরিক প্রতিযোগিতা। ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী স্বার্থের কারণে সকলেই সমরসজ্জায় সজ্জিত হতে থাকে। ১৯১৩ খ্রিস্টাব্দে জার্মানির সৈন্য সংখ্যা দাঁড়ায় আ ৮,৭০,০০০। এর প্রত্যুত্তরে ফ্রান্স বাধ্যতামূলক সামরিক চাকরির মেয়াদ ৩ বছর করে। রাশিয়াও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে। অর্থনৈতিক এবং সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ১ম বিশ্বযুদ্ধ সৃষ্টির এটিও একটা গুরুত্বপূর্ণ পরোক্ষ কারণ। শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লব পরবর্তী ইউরোপে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটায়। পুঁজিবাদী ব্রিটেন আর পুঁজিবাদী আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। পুঁজিবাদ বিকাশের ফলে ইউরোপে পুঁজিবাদ দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রসার ঘটে এবং উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে প্রতিযোগিতা তৈরি হয়। অর্থাৎ এরা প্রত্যেককে চাচ্ছিল যে নিজেদের উপনিবেশ বাড়াতে, নিজেদের উপনিবেশের সংখ্যা বাড়াতে। অর্থাৎ সাম্রাজ্যবাদী যেটা বলি, বিংশ শতাব্দীর ১ম দিকে ব্রিটেন ছিল পৃথিবীর সবচেয়ে বড় ঔপনিবেশিক রাষ্ট্র। ব্রিটেনের শক্তির উৎস ছিল তার উপনিবেশগুলা, যা দেখে নব্য পুঁজিবাদী দেশ জার্মানিও উপনিবেশ স্থাপনে উদ্গ্রীব হয়ে ওঠে। উপনিবেশ স্থাপনকে কেন্দ্র করে পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয় তার পরিণতি রূপ ছিল ১ম বিশ্বযুদ্ধ। এখন হচ্ছে গিয়ে আমরা দেখব সেটা আরো অনেকগুলো কারণ আছে। আমি তো আরো অনেকগুলো কারণ উল্লেখ করেছি। অর্থনৈতিক এবং সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা। ১৮ শতকে ইউরোপে শুরু হওয়া শিল্প বিপ্লব ১৯ শতকে চরম উৎকর্ষ লাভ করে। তো শিল্প বিপ্লবে দেখা যেত যে শিল্পের সমৃদ্ধির জন্য কিন্তু উপনিবেশের প্রয়োজন হয়। তো এই উপনিবেশ বাড়াতে গিয়ে হচ্ছে এই রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা সৃষ্টি হয়। এর ফলে তারা বিভিন্ন শিবিরে বিভক্ত হয় এবং জোটবদ্ধ হয়। যেটা ২য় বিশ্বযুদ্ধের একটা পটভূমি তৈরি করে দেয়। তারপর হচ্ছে এত কারণ আমি কোথায় পেলাম? দাঁড়াও, এত কারণ আমি পরে এড করে দিয়েছি এই যে। এখানে এড করে দিয়েছি। এখানে আমরা প্রত্যক্ষ কারণটা দেখে নেই। প্রত্যক্ষ কারণটা ছিল অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিন্যান্ডকে হত্যা। আ আর উল্লিখিত পরোক্ষ কারণগুলাতে বৃহৎ শক্তিগুলো যখন যুদ্ধাংদেহী মনোভাব পোষণ করছে, অর্থাৎ তারা যুদ্ধ করবে ভাব এমন একটা অবস্থা, উত্তপ্ত অবস্থা, তখন একটি হত্যাকাণ্ড যুদ্ধের ক্ষেত্রটি তৈরি করে দেয়। অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্ডিন্যান্ড সিংহাসন আরোহণ করে কিছুদিন আগে স্ত্রী সোফিয়াকে নিয়ে বসনিয়ার রাজধানী সারায়েভোতে বেড়াতে যান। সেখানে বসনিয়ার আততায়ী গ্যাব্রিয়েল প্রিন্সিস এই এক গুলিতে প্রকাশ্য দিবালোকে রাজপথে উভয়ে নিহত হয়। এই হত্যাকাণ্ডে অস্ট্রিয়া ক্ষোভে ফেটে পড়ে। এই হত্যার জন্য সার্বিয়াকে দায়ী করা হয়। সার্বিয়াকে দায়ী করে ২৩শে জুলাই এক চরমপত্র প্রদান করে। অস্ট্রিয়ার যিনি রাজা ছিলেন, অর্থাৎ ফ্রান্সিস ফার্ডিন্যান্ডের বাবা রাজা, তিনি কিন্তু চান নাই যে যুদ্ধটা হোক, তিনি আক্রমণও করতে চান নাই। কিন্তু তার সেনাপ্রধান তাকে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে এই মুহূর্তে আক্রমণ করাটাই সমুচিত হবে। কারণ তারা সার্ব জাতিকে বিভিন্নভাবে প্রণোদিত করছে বা কি বলে তাদেরকে প্ররোচিত করছে। তো অস্ট্রিয়ার পক্ষ থেকে একটা চরমপত্রে দাবি করা হয় যে সার্বিয়া সরকারকে সকল প্রকার অস্ট্রিয়া বিরোধী কাজকর্ম বন্ধ করতে হবে। প্রচার কার্যে লিপ্তদের পদচ্যুত করতে হবে। সার্বিয়ার সকল গোপন সমিতি বন্ধ করতে হবে। এ কাজে অস্ট্রিয়ার সাহায্য নিতে হবে। ২ জন অস্ট্রিয়ার রাজকর্মচারী সার্বিয়ার রাজ্যের যুবরাজকে হত্যাকাণ্ডের তদন্তের জন্য সকল সুযোগ সুবিধা দিতে হবে। এই শর্তগুলো পালনে অপারগতা যখন স্বীকার করে বা সার্বিয়া যখন রাজি হয় নাই, তখন জার্মানির উৎসাহে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সার্বিয়াকে তখন সহায়তা করে হচ্ছে ফ্রান্স আর ব্রিটেন। এভাবেই ১ম বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়।
আর অন্যান্য কারণগুলা যেগুলো আমি ইন্টারনেটে পেয়েছি, দেখো, কূটনৈতিক ব্যর্থতা ছিল। এর মধ্যে ছিল উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি। যেমন জার্মানি মনে করেছিল যে ব্রিটেন এই যুদ্ধে নিরপেক্ষ থাকবে, কিন্তু ব্রিটেন নিরপেক্ষ থাকে নাই। যুদ্ধের গতি প্রকৃতি যা অবশ্যম্ভাবী ঘটে থাকে এবং কূটনৈতিক বিভ্রান্তি, যোগাযোগের অভাব, সংকট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ইউরোপীয় উপনিবেশ নিয়ে বৃহৎ শক্তিগুলা ইটালি, ফ্রান্স, জার্মান, ব্রিটেন, অস্ট্রো-হাঙ্গেরি এর মধ্যে কয়েক দশক ধরে যে কূটনৈতিক দ্বন্দ্ব চলছিল, 1914 সালে এসে এটা উত্তেজনাকর একটা পরিস্থিতি সৃষ্টি করে। 1967 সাল থেকে ইউরোপীয় শক্তির ভারসাম্য পরিবর্তন করে সরকারগুলোর মধ্যে সংঘাতের কারণ তৈরি হয়। এই যুদ্ধের কারণ সম্পর্কে কোনো মতৈক্যে পৌঁছা তখনও সম্ভব হয়নি, কারণ এর প্রধান বিষয় ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। গোপন ঐতিহাসিক তথ্য প্রাপ্তির বিলম্বের কারণে সময়ের ব্যবধানে চুক্তির পরিবর্তন ঘটেছে। কেউ জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরির পদক্ষেপকে প্রধান কারণ হিসেবে বলেছে। তারা বলেছে যে জার্মানি পরিকল্পিতভাবে ইউরোপীয় যুদ্ধের ছক তৈরি করেছিল। আর অন্যরা বলেছে এই যুদ্ধ কোনো পরিকল্পিত লড়াই ছিল না। তারা আরো বলেছে যে জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরি এই যুদ্ধের ঝুঁকির কারণ ছিল। তবে রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, গ্রেট ব্রিটেনের ভূমিকা যুদ্ধের কারণ বলে অনেকে মনে করে। আচ্ছা, এত 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 কারণ পড়ে লাভ কি? এত কারণ পড়ার দরকার নেই। এত কারণ তোমরা লিখতে পারবা না। ৩-৪ এর জন্য এত লেখার দরকার নেই। তোমাদের বইয়ের মধ্যে যা আছে এই কয়টা পড়লেই হবে। এ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ। নৌযুদ্ধ হয়েছিল। প্রথমে সূত্রপাত হয়, তারপর যুদ্ধের বিস্তার হয়, তারপর হচ্ছে নৌযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ জলে এবং স্থলে সর্বত্র বিস্তৃত হয়। এখানে কিন্তু সবগুলো দেশের ছবি দেওয়া আছে যে যুদ্ধে অংশগ্রহণ করা। অ্যালাইড পাওয়ার, সেন্ট্রাল পাওয়ার আর হচ্ছে নিউট্রাল কতগুলা কান্ট্রি ছিল সেগুলাও দেওয়া আছে। প্রথম বিশ্বযুদ্ধে জলে স্থলে সর্বত্র বিস্তৃত হয়েছিল। যুদ্ধটি পরিকল্পিতভাবে শুরু হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে দুই সামরিক শিবিরে বিভক্ত ইউরোপের প্রায় সবগুলো রাষ্ট্র আসন্ন যুদ্ধের আশঙ্কায় প্রস্তুত হয়েছিল। অবশেষে সামান্য একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তা বেঁধে যায়। এই মহাযুদ্ধ 1914 সালের 28 জুলাই থেকে 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত 4 বছর 3 মাস 13 দিন স্থায়ী ছিল। এতে একদিকে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম ও সার্বিয়া আর অন্যদিকে ছিল জার্মান, অস্ট্রো-হাঙ্গেরি। ইতালি এবং রুমানিয়া জার্মানির পক্ষে থাকার কথা থাকলেও তারা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। শেষ পর্যন্ত তারা কেউই নিরপেক্ষ থাকে নাই। পরে তারা আবার হচ্ছে বিপরীত পক্ষে যোগদান করে। 3টি মহাদেশের 34টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এটার সূত্রপাত হয় হচ্ছে এভাবে। 1914 সালের 28 জুন সকাল 11টার দিকে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড এবং স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রকাশ্য দিবালোকে সার্ব আততায়ী গ্যাব্রিয়েল প্রিন্সেসের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড অস্ট্রিয়ার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অস্ট্রিয়া সার্বিয়া সরকারকে এজন্য দায়ী করে কয়েকটা দাবি সংবলিত একটি চরমপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 23 জুলাই উক্ত চরমপত্রটি সার্বিয়া সরকারের নিকট প্রেরণ করে 48 ঘন্টার মধ্যে দাবিগুলি বাস্তবায়নের জন্য অস্ট্রিয়া সরকারকে চাপ দেওয়া হয়। সার্বিয়া কয়েকটা দাবি পূরণ করে, বাকি কয়েকটি দাবির সাথে তার সার্বভৌমত্বের বিষয়টি জড়িত আছে। এই কারণ দেখিয়ে তারা একটা পূরণ করতে অস্বীকার জানায় এবং আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেয়। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়। ফলে অস্ট্রিয়া সার্বিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে উক্ত বছর 28 জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আক্রমণ করে। এভাবে মহাযুদ্ধের সূত্রপাত হয়। এরপর যুদ্ধের বিস্তারটা হয় এভাবে। 1914 সালের 23 জুলাই অস্ট্রিয়া সার্বিয়াকে যে চরমপত্র প্রদান করলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি মধ্যস্থতার চেষ্টা করে যে কিভাবে অস্ট্রিয়া ও হাঙ্গেরির মধ্যে একটা মিউচুয়াল করা যায়। কিন্তু এক্ষেত্রে জার্মানির ভূমিকা ছিল সন্দেহজনক। জার্মানি আরো বেশি উস্কে দিচ্ছিল। মনে করা হয় জার্মানির মধ্যস্থতার স্থলে অস্ট্রিয়াকে যুদ্ধে প্ররোচিত করে সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতি আদায় করেছিল। ফলে 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে রাশিয়া তার পশ্চিম সীমান্তে সৈন্য সমাবেশ করে। জার্মানি 31 জুলাই 12 ঘন্টার মধ্যে সৈন্য সরিয়ে নেওয়ার জন্য রাশিয়াকে চরমপত্র প্রদান করে। রাশিয়া এর কোনো উত্তর না দিলে 1 আগস্ট জার্মানি রাশিয়া আক্রমণ করে। এইভাবে 3রা আগস্ট জার্মান ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একদিকে 2রা আগস্ট তুর্কি সরকার জার্মানির পক্ষে যুদ্ধ যোগদানের ঘোষণা দেয়। জার্মানি বেলজিয়ামের নিরপেক্ষতা ভঙ্গ করে 4 আগস্ট ব্রিটেনের জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের শুরুতেই জার্মানি স্লিফেনের পরিকল্পনা অনুযায়ী পশ্চিম রণাঙ্গনের নিরপেক্ষ দেশ বেলজিয়াম আক্রমণ ও দখল করে নেয়। বেলজিয়াম হচ্ছে বাফার স্টেটের মতো। বেলজিয়াম ছিল হচ্ছে ফ্রান্স আর জার্মানির মাঝখানে একটা নিরপেক্ষ শক্তি।
অর্থাৎ যে এটা শক্তিটাকে দখল করতে পারবে সে বেশি শক্তিশালী হবে। তো জার্মান বেলজিয়ামকে দখল করতে চায় নাই। কিন্তু জার্মান ভাবছে যে বেলজিয়ামের ভেতর দিয়ে সৈন্য প্রবেশ করে যদি আমি ব্রিটেনকে আক্রমণ করতে পারি তাহলে আমার জন্য সুবিধাজনক হয়। কিন্তু বেলজিয়াম এতে রাজি হয়নি। তো তখন বেলজিয়ামের সাথেও যুদ্ধে জড়িয়ে পড়ে। আচ্ছা, এরপর জার্মান বাহিনী বিভিন্ন নদীর তীরে শিবির স্থাপন করে। সেখানে উভয় পক্ষের মধ্যে দীর্ঘকাল পরীক্ষা যুদ্ধ চলে। ইতিমধ্যে রাশিয়ার ট্যানেলবার্গের যুদ্ধে পরাজিত হয় অস্ট্রিয়া রাজ্যসীমা ত্যাগ করে জার্মান সমগ্র বেলজিয়াম দখল করে নেয়। এ সময় ব্রিটেনের যে ট্যাঙ্ক বাহিনী ছিল যুদ্ধরত অবস্থায় তারা ফরাসিদের সাথে যোগদান করে। এই বাহিনী ভার্দুনের যুদ্ধে জার্মান বাহিনীকে হটিয়ে দেয়। জার্মান বাহিনী পাল্টা আক্রমণ চালাতে থাকে। তারা সোমের যুদ্ধে মিত্রপক্ষের বহু ক্ষয়ক্ষতি সাধন করে। পশ্চিম রণাঙ্গনের মার্নের প্রথম যুদ্ধের পর জার্মান বাহিনী ও ইঙ্গো-ফ্রাঙ্ক বাহিনী পরস্পর আক্রমণের চেষ্টা সফল হয়নি। এ সময় প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ফলে কোনো পক্ষই তাদের যুদ্ধ কৌশল কার্যকর রাখতে পারেনি। ইঙ্গো-ফ্রাঙ্ক বাহিনী আলসাস-লোরেন অঞ্চলে জার্মানের তৎপরতা নেই সেদিকে জার্মানিতে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেখানে জার্মান সৈন্যরা খুবই মজবুত পরীক্ষা খনন করে রেখেছিল, তাতে তাদের প্রচেষ্টাটা আর সফল হয়নি। 1916 সালের ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর পর্যন্ত জার্মান বাহিনী ভার্দুনে অনবরত আক্রমণ চালিয়ে ফরাসি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ভার্দুনে এবং সোমে রক্তাক্ত প্রতিরোধ যুদ্ধে অগণিত সৈন্য ক্ষয়ের ফলে ফরাসি সেনাবাহিনী ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়। অতঃপর 1917 সালের এপ্রিল-মে মাসে নভিলে জার্মান বাহিনীর উপর আক্রমণ করে ইঙ্গো-ফ্রাঙ্ক বাহিনী, অর্থাৎ এখন ব্রিটেন হচ্ছে ফ্রান্সের সাথে যোগদান করেছে। যার কারণে ফ্রান্স যে দুর্বল ছিল সেই দুর্বলতাটা আর রইল না। এদিকে এরাসে ব্রিটিশ বাহিনী ও ভিমিরেজে কানাডিয়ান বাহিনী সামান্য সফল হলেও পশ্চিম প্রান্তের লড়াইয়ে তেমন প্রভাব ফেলতে পারে নাই। 1917 সালের জুলাইয়ে নভেম্বরে ব্রিটিশ বাহিনী জার্মান বাহিনীর বিরুদ্ধে একটা বড় আক্রমণ করে হচ্ছে পাসাশেন্ডেলে। এখানে মিত্রপক্ষের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে এবং এই যুদ্ধে উভয় পক্ষে প্রচুর সৈন্য ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে নৌযুদ্ধ। তো নৌযুদ্ধ মানেই হচ্ছে জার্মান আর হচ্ছে ব্রিটেনের পারস্পরিক যুদ্ধ। যুদ্ধের শুরুতে জার্মান ক্রুজার গুলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল। এগুলো বিচ্ছিন্নভাবে মিত্রপক্ষের বাণিজ্য জাহাজগুলোকে আক্রমণ করত, কিন্তু ব্রিটেনের রয়্যাল নেভি পদ্ধতিগতভাবে জার্মান ক্রুজারগুলোকে আক্রমণ করে বিধ্বস্ত করতে শুরু করে। যুদ্ধ পুরোদমে শুরু হয়ে গেলে ব্রিটেনের জার্মানির বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করে। এর দ্বারা ব্রিটেন জার্মান ক্রুজারগুলোকে সমুদ্রে অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে জার্মানি ডুবোজাহাজের মাধ্যমে যুদ্ধ করে ব্রিটিশ নেভির ক্ষতি করতে সচেষ্ট হয়। 1916 সালের 31শে মে 1 জুন উত্তর সাগর জার্মানের নেভি ব্রিটিশ নেভির মধ্যে ইতিহাসের সর্ববৃহৎ নৌযুদ্ধ শুরু হয়। যদিও এই যুদ্ধে ব্রিটিশ নেভির প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং জার্মান নেভি সফলভাবে ব্রিটিশ আক্রমণ করতে সফল হয়, ব্রিটিশ কিন্তু তারপরও ব্রিটিশদের আধিপত্য বজায় থাকে। জার্মান ইউ-বোটগুলো উত্তর আমেরিকা ও ব্রিটেন মধ্যকার সরবরাহ লাইনগুলো আমেরিকার সহায়তায় অতর্কিত আক্রমণ দ্বারা বাধাগ্রস্ত হয়। এর ফল যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামুদ্রিক বাণিজ্য সেটা ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যে নিরপেক্ষ শক্তি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র আর নিরপেক্ষ থাকলো না। মার্কিন যুক্তরাষ্ট্র আবার ত্রিশক্তি আঁতাতে যোগদান করলো। ফলে ত্রিশক্তি আঁতাতে শক্তিটা বেড়ে গেল। তবে এদিকে আর না বাড়ে। নৌযুদ্ধ এরকম ছিল আর কি। কতগুলা ছোট ছোট যুদ্ধের সমন্বয়ে এই বড় যুদ্ধটা হয়েছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে পূর্ব রণাঙ্গনে পূর্ব দিকে তো রাশিয়া ছিল। পূর্ব দিকে রাশিয়ার সৈন্যবাহিনী জার্মানির গ্যালিসিয়া প্রদেশে ঢুকে পড়ে, কিন্তু দুর্ধর্ষ জার্মান সেনাবাহিনী হিগুনবার্গের সহকারী সামরিক কর্মকর্তা লুভেনডর্ফ রুশ সেনাদের জার্মান থেকে বিতাড়ন করে দেয়। ট্যানেলবার্গ ও অগাস্টবোর্গ যুদ্ধে রুশদের প্রচুর ক্ষতি হয়। 1915 সালে হিন্ডেনবার্গ রাশিয়ার ইউক্রেন ও ক্রিমিয়া দখল করে নেয়। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের ফলে সোভিয়েত সরকার জার্মানির সাথে ব্রেস্ট-লিটভস্কের সন্ধির দ্বারা যে চুক্তি ছিল, যুদ্ধের চুক্তি, সেটা ত্যাগ করলে পশ্চিম রণাঙ্গনে ইঙ্গো-ফরাসি বাহিনী বিশেষ সংকটে পড়ে। এর মধ্যেই রণাঙ্গনে ইতালি তার নিরপেক্ষতা ত্যাগ করে জার্মান অস্ট্রিয়ার মিত্রতা ত্যাগ করে ইঙ্গো-ফ্রান্সে যোগ দেয়। অস্ট্রিয়া ইতালি আক্রমণ করে।
উভয় পক্ষ কিছুদিন যুদ্ধের পর জয় পরাজয় অমীমাংসিত অবস্থায় ছিল। রাশিয়া যুদ্ধ ত্যাগ করলে পূর্ব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ হয়ে যায়। ফলে জার্মান বাহিনী তার পূর্ব রণাঙ্গনে সেনাদের পশ্চিম রণাঙ্গনে সরিয়ে এনে ফ্রান্স এবং বেলজিয়ামে আক্রমণ চালায়। ফলে মিত্রপক্ষের পরাজয়ের আশঙ্কা দেখা দেয়। ঠিক এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে মিত্রপক্ষে যোগ দেয়। কারণ হচ্ছে নৌশক্তিতে যে নৌযুদ্ধের ক্ষেত্রে যে মার্কিন যে জাহাজগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন নিরপেক্ষ থাকলেও এখন তারা ত্রিশক্তি আঁতাতে যোগদান করে। ফলে যুদ্ধের মোড় ঘুরে যায়। ত্রিশক্তি আঁতাত অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কেননা সম্পদশালী যুক্তরাষ্ট্রের সহায়তায় মিত্র শক্তি নতুন উদ্যমে যুদ্ধ শুরু করে। আর অপরদিকে এমইএস এবং ইমপ্রেসের স্থলযুদ্ধে জয় পরাজয় অমীমাংসিত থাকলেও দীর্ঘকাল এক নাগাড়ে যুদ্ধ চলতে থাকায় একটা পর্যায়ে জার্মানি শক্তি ক্রমে ক্ষয় পেতে থাকে। মিত্র শক্তির অনবরত প্রচারণায় জার্মান সৈন্যদের মনোবলে চির ধরে এবং অস্ট্রিয়া, রোমানিয়া, তুরস্ক প্রভৃতি রাষ্ট্রকে জার্মানির একার পক্ষে